থ্রেশহোল্ড মনে হয় গত ক্লাসে বা তার আগের ক্লাসে বলা হয়েছে। ইকোনমিক ইনজুরি লেভেল, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, কোনটা আগে আসে পপুলেশনের মাঝে? ইনজুরি লেভেলটা আগে আসবে না থ্রেশহোল্ডটা আগে আসবে? থ্রেশহোল্ড লেভেল। থ্রেশহোল্ডটা আগে আসবে। আর কোন লেভেলে পৌঁছালে আমরা ওই যে ম্যানেজমেন্ট প্র্যাকটিস বা ইনসেক্টিসাইড দেওয়া শুরু করব? থ্রেশহোল্ড লেভেলে আসলে। হ্যাঁ, কিন্তু থ্রেশহোল্ডে আমরা কোনো ম্যানেজমেন্ট প্র্যাকটিস নিলাম না, তাইলে পপুলেশনটা ইকোনমিক ইনজুরি ওইটাতে যদি যায় তখন আমাদের সুবিধা অসুবিধাটা কি? তখন স্যার ইকোনমিক লস হবে। তখন ইকোনমিক ভাবে লস। কাজে আমাদের ম্যানেজমেন্ট প্র্যাকটিস শুরু করতে হবে থ্রেশহোল্ড লেভেল আসলেই। বিভিন্ন ক্রপের বিভিন্ন ইনসেক্টের থ্রেশহোল্ড লেভেল আবার আলাদা। ইনসেক্টের জন্য, ক্রপের জন্য থ্রেশহোল্ড লেভেলটা আলাদা। একটা চার্ট দিয়ে দেওয়ার কথা তোফাজ্জল, দিল কিনা? দিয়েছে? রাইসের জন্য স্টেম বোরারের থ্রেশহোল্ড কত, বা জুটের জন্য হেয়ারি ক্যাটারপিলারের থ্রেশহোল্ড কত বলেছে? না স্যার দিয়েছিলেন স্যার। ও দিয়েছে, তাহলে ঠিকই আছে। তাহলে ডেফিনেশনটা লিখে ফেলো। পেস্ট মানে হচ্ছে পেস্টের পপুলেশনটাকে একেবারে 100% কন্ট্রোল না, একটা মিনিমাম অ্যাকসেপ্টেবল পর্যায়ে নিয়ে আসা, যেটা থ্রেশহোল্ড লেভেলের কাছাকাছি। এর চেয়ে বেশি যদি ইকোনমিক ইনজুরি লেভেলে চলে যায়, তখন আমরা যদি ওই ম্যানেজমেন্ট প্র্যাকটিস শুরু করি, তাহলে আমাদের ইকোনমিক ভাবে লস হবে। যে একটা যেটা আমাদের বললো এটি মানে হচ্ছে যে অ্যাকসেপ্টেবল থ্রেশহোল্ড। অ্যাকসেপ্টেবল থ্রেশহোল্ড সংক্ষেপে লেখা আছে এটি। Acceptable threshold refers to an economically justified threshold, অর্থনৈতিকভাবে acceptable, এখানে where application of pest control measures reduced pest numbers, পেস্টের সংখ্যাটাকে কমিয়ে নিয়ে আসে কোথায়? To a level below which additional application would not be profitable, এর উপরে চলে গেলে আমরা যে ওষুধপাতি দিব, ডোজও বেশি লাগবে, পরিমাণ ভলিউমও বেশি লাগবে, তাহলে আমাদের ইকোনমিক ভাবে আমাদের খরচ বেড়ে যাবে, ক্রপ প্রোডাকশনের চাইতে ওটা কম্পেয়ার করলে আমাদের জন্য লস। কাজেই পেস্ট পপুলেশন বা পেস্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে পপুলেশনটাকে থ্রেশহোল্ডের নিচে রাখা, যেটা মোস্টলি অ্যাকসেপ্টেবল। এর চেয়ে উপরে চলে গেলে যদি আমরা কন্ট্রোল প্র্যাকটিস ইউজ করি, ইকোনমিক ভাবে অর্থনৈতিক ভাবে আমাদের খরচ ক্রপ প্রোডাকশনের সাথে ওটা আমাদের জন্য লাভজনক না। নেক্সট আমি যেটা বললাম, কনসেপ্ট অফ পেস্ট ম্যানেজমেন্ট, 7টা পয়েন্ট আছে, পয়েন্টগুলো লেখো। কনসেপ্ট অফ পেস্ট ম্যানেজমেন্ট, আগের সাথে কিন্তু প্যাঁচ লাগাই দিও না। আগে আমরা বলেছি প্রিন্সিপাল, তার আগে বলেছি টাইপস, তার আগে বলেছি ক্যাটাগরিজ অফ পেস্ট। এটা হচ্ছে কনসেপ্ট অফ পেস্ট ম্যানেজমেন্ট, 7টা পয়েন্ট। 1 নাম্বার, আন্ডারস্ট্যান্ডিং দি এগ্রিকালচারাল ইকোসিস্টেম। 2 নাম্বার হচ্ছে প্ল্যানিং। 3 নাম্বার কস্ট বেনিফিট, অথবা অন্য কথায় বলা যায় বেনিফিট রিস্ক। 4 নাম্বার টলারেন্স। 5 নাম্বার লিভ এ পেস্ট রেসিডিউ, পেস্ট একেবারে 100% কন্ট্রোল না করে অল্প পরিমাণে রেখে দেওয়া। 6 নাম্বার টাইমিং অফ দ্য ট্রিটমেন্ট, ট্রিটমেন্টটা বা ইনসেক্টিসাইড স্প্রেটা কখন করবে, নির্দিষ্ট টাইম আছে। পাবলিক আন্ডারস্ট্যান্ডিং, জনগণকে কৃষকদেরকে বোঝাতে হবে। 7টা পয়েন্ট একদম মুখস্থ থাকতে হবে কিন্তু। কনসেপ্ট বাংলা কি বলা যাবে? কনসেপ্ট ধারণা, ধারণা। আর প্রিন্সিপাল গত ক্লাসে বললাম ওটা মূলনীতি, মূলনীতি বা নীতিমালা আর কি, রাইট, নীতিমালা। টাইপস, তার আগে বললাম টাইপস ধরন, হ্যাঁ প্রকার, ধরন, ধরন বা প্রকার, রাইট। তাহলে আজকে আমরা কনসেপ্টেই থাকি। আন্ডারস্ট্যান্ডিং দ্য এগ্রিকালচারাল ইকোসিস্টেম, প্ল্যানিং, কস্ট বেনিফিট, স্যার স্ক্রিনের উপরে একটা টলারেন্স, লিভ এ পেস্ট রেসিডিউ। স্যার জি, স্ক্রিনের উপরে একটা বক্স চলে এসেছে, দেখা যাচ্ছে না স্ক্রিন কিছু। এটা বন্ধ করবো কেন? এটা স্টপ শেয়ার চলে আসতেছে। স্যার স্টপ শেয়ার দিয়ে আবার শেয়ার করা যায় স্যার? উপরে আমি বলতেছি, উপরে খালি টাইটেলটা লেখা, কনসেপ্ট অফ পেস্ট ম্যানেজমেন্ট। জি স্যার, আর কিছু নেই, ঠিক আছে? কনসেপ্ট অফ পেস্ট ম্যানেজমেন্ট আজকের আমাদের আলোচনার টপিকস। এই কনসেপ্ট গুলা হচ্ছে 7টা। স্ক্রিনের 4 ভাগে 3 ভাগে রেখে গেছে স্যার। হ্যাঁ, স্ক্রিনের 4 ভাগে 3 ভাগে একটা বক্স, সবুজ রঙের বক্স দিয়ে রেখে গেছে। কারণটা কি স্যার?
স্যার আপনি যদি আবার শেয়ার, জি স্যার এখন এখন ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, জি স্যার, ঠিক আছে, এখন ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই তো ঠিক আছে, রাইট। এটা ঠিক আছে না? মনে হচ্ছে হ্যাঁ স্যার এখন জি ঠিক স্যার, আছে। এবার সব দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, গুড। তাহলে 7টা পয়েন্ট লিখে নাও, আমি মুখে মুখে বলছি। আন্ডারস্ট্যান্ডিং দ্য এগ্রিকালচারাল ইকোসিস্টেম। ইকোসিস্টেমের ডেফিনেশনটা কে বলতে পারবা একজনে? সাব্বির আছো? সাব্বির আমাদের সাথে? সাব্বির আছো কিনা? নাই। স্যার প্ল্যান্টস বা অ্যানিমেলের সাথে এনভায়রনমেন্টের সম্পর্ক সেটা হচ্ছে ইকোসিস্টেম। প্ল্যান্টস বা অ্যানিমেলের সাথে প্ল্যান্টস বা অ্যানিমেলের সাথে এনভায়রনমেন্টের যে সম্পর্ক, রিলেশন। আর অ্যাগ্রো ইকোসিস্টেম, যে এগ্রিকালচারাল ইকোসিস্টেম বা অ্যাগ্রো ইকোসিস্টেম বলে, যে ইকোসিস্টেম এগ্রিকালচারের সাথে রিলেটেড, এটা হচ্ছে এগ্রো এগ্রিকালচারাল ইকোসিস্টেম বা অ্যাগ্রো ইকোসিস্টেম। পরের স্লাইডে যাই। রাইট, প্রথম পয়েন্টটা আন্ডারস্ট্যান্ডিং দ্য এগ্রিকালচারাল ইকোসিস্টেম। আন্ডারস্ট্যান্ডিং প্রথমে বুঝতে হবে। তাহলে ইকোসিস্টেমটা কি? ওই যে একজনে বললো এনভায়রনমেন্টাল বিভিন্ন প্যারামিটারের সাথে লিভিং অর্গানিজমের যে রিলেশন, এটা ইকোসিস্টেম। ইকোসিস্টেম ইজ সেলফ সাফিসিয়েন্ট হ্যাবিটেট মানে বাসস্থান, where living organism and environment interact to exchange energy and matter in a continuing cycle. এই সাইকেলটা কখনো বন্ধ হবে না, কন্টিনিউয়াসলি চলবে। পপুলেশন কমতে পারে, বাড়তে পারে, কিন্তু ওই এনভায়রনমেন্টের বিভিন্ন প্যারামিটারের সাথে এদের যে রিলেশন, এটা কন্টিনিউয়াস সাইকেল হিসেবে চলবে। 2 নাম্বার, অ্যাগ্রো ইকোসিস্টেম ক্যান বি মোর সাসেপ্টেবল টু পেস্ট ড্যামেজ। এখানে একটা বানান মনে হয় একটু ভুল আছে, এম হবে ড্যামেজ, and catastrophic outbreaks can occur due to lack of species diversity of plant and animal. এনভায়রনমেন্টে, পরিবেশে যদি কোনো কারণে প্ল্যান্ট অথবা অ্যানিমেলের স্পিসিসের ডাইভার্সিটিটা কমে যায়, কোনো একটা স্পিসিস নির্মূল হয়ে যায়, যে কারণে আমরা বলছি ইনসেক্ট ক্ষতিকারক হলো, এদের 100% কন্ট্রোলের দরকার নেই, নির্দিষ্ট একটা মাত্রায় রাখলেই হবে। নাইলে কিছু কিছু অ্যানিমেল আছে যেগুলা ইনসেক্টের উপরে খেয়ে বসবাস করে, ওরা তো আর বাঁচবে না টোটাল ইনসেক্ট যদি মেরে ফেলা হয়, এবং পরিবেশ বিপর্যয় ঘটবে। এটা এখানে বলা হচ্ছে ক্যাটাস্ট্রফিক আউটব্রেক, একটা বড় ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম হতে পারে যদি আমরা টোটাল পপুলেশনটা মেরে ফেলি। এবং স্পিসিস ডাইভার্সিটি ল্যাক মানে অভাব, কোনো একটা স্পিসিস নির্মূল হয়ে গেলে পরিবেশের বিপর্যয় হওয়ার যথেষ্ট সম্ভাবনা। ইট ইজ কমপ্লেক্স অফ ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েভ। ফুড চেইন এবং ফুড ওয়েভের মাঝের একটা রিলেশন এটা ক্যারি করে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের থাকতে হবে। ফুড চেইন মানেটা কি? হু ক্যান হেল্প? ফুড চেইন স্যার খাদ্য শৃঙ্খল মানে আমরা যে খাওয়া দাওয়া করছি, জি, উদ্ভিদ থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের খাদ্য পর্যন্ত যে চেইনটা, এই চেইনটা একটু ব্রেক করে বুঝাই দাও, এটার পরে এটা, ওটার পরে এটা, অ্যাজ যেরকম প্রথমে মাটি থেকে ঘাস বা আর গাছে পাতা হয়, সেখান থেকে গরু ছাগল পাতা খায়, পোকাও খায়। আমরা পোকাতে কনসেন্ট্রেট করি, গাছের পাতাগুলো পোকা খায়। গাছের পাতাগুলো পোকাকে খায় স্যার ব্যাং, তারপরে পাখি, ব্যাং পাখি খায়। পাখিকে খায় কে? পাখিকে আবার ঈগল পাখি খায়। ঈগল পাখি খায়। ঈগল পাখির উপরে কে আক্রমণ করে? ঈগল পাখির উপরে শিকারীরা, সাপ মেবি হচ্ছে শিকারী। এটা হচ্ছে ফুড চেইন। আর ফুড ওয়েভ হচ্ছে এরকম কয়েকটা চেইন, বলো তুমি বলো। এরকম কয়েকটা চেইন মিলে একটা ফুড ওয়েভ হয়, কয়েকটা ফুড চেইন মিলে একটা ওয়েভ হবে। ওয়েভটা হচ্ছে লিটল বিট কমপ্লেক্স দেন চেইন। এই ফুড চেইন বেশ কয়েকটা একত্রে মিলিত হয়ে একটা কমপ্লেক্স বিষয় হচ্ছে ফুড ওয়েভ। ভেরি গুড। হ্যাঁ, নেক্সট দ্বিতীয় পর্যায় হচ্ছে আমাদের প্ল্যানিং। প্ল্যানিংটা হচ্ছে নকশা বা পরিকল্পনা। প্ল্যানিং ইন ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট
দেখো এখন তো একটু ঠান্ডা বেশি, কারো কারো সর্দি কাশি ইত্যাদি লেগে গেছে, কারো কারো লাগে নেই, নর্মাল আছে, কারণ এই সহ্য ক্ষমতাটা সবার সমান না। টলারেন্স লেভেল নট সেম ফর ইন্ডিভিজুয়ালের জন্য একই না, ক্রপের জন্য তাই। কোন ক্রপের কোন ভ্যারাইটির সহ্য ক্ষমতা বেশি, রোগবালাই কম হবে, কোনটা সহ্য ক্ষমতা কম, সাসেপ্টেবল বেশি, রোগবালাই বেশি হবে। কোয়ান্টিটেটিভ স্টাডিজ নিডেড ফর দ্য ডিগ্রি অফ ড্যামেজ ভার্সাস রিডাকশন ইন yield ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ থ্রেশহোল্ড লেভেল নির্ণয়ের জন্য কোয়ান্টিটেটিভ ড্যামেজ কতখানি হতে পারে, কোন ক্রপ কোন পেস্ট আক্রমণ করলে কতখানি ড্যামেজ হবে, আমাদের আগের একটু চিন্তা ভাবনা থাকলে, এবং আমরা যদি একটা টলারেন্স ভ্যারাইটি, রেজিস্ট্যান্স ভ্যারাইটি লাগাতে পারি, টলারেন্সের অবলিকে আবার লিখতে পারো রেজিস্ট্যান্স ভ্যারাইটি গ্রো করলে ওটাতে ন্যাচারালি পোকামাকড় বা রোগের আক্রমণ মানে কম হওয়ার কথা আর কি। নাম্বার 4 হয়েছে লেখা। স্যার এখানে একটা বিষয়, মনিরা আছো? মনিরা, রাইস ফিল্ডে পানি বেশি থাকলে, মনিরা আমাদের সাথে আছো? নাই। স্যার রাইস ফিল্ডে পানি বেশি থাকলে কোন রোগ হয়? আমি ইনসেক্টের জন্য বলছি রাইস লিফ রোলার। রাইস লিফ রোগের প্রাদুর্ভাব পানির জন্য রাইসে অতটা হয় না। স্যার আর আলুর কোনটা বলছিলেন? লেড ব্লাইট ঠান্ডা বেশি পড়লে, কুয়াশা বেশি থাকলে লেড ব্লাইট হবে। পাতা পচা রোগ, আলুর পাতাটা পচে যায়। লেড ব্লাইট প্ল্যান্ট প্যাথোলজিতে পড়ানোর কথা। লেড ব্লাইট অফ পটেটো, কুয়াশায় যে ইদানিং ঠান্ডা কুয়াশা বেশি যাচ্ছে, আলুর পাতায় পচন রোগ ধরতে পারে, ফাঙ্গাল রোগ, লেড ব্লাইট অফ পটেটো। আর ধান খেতে পানি বেশি দিন জমা থাকলে রাইস লিফ রোলার একটা পোকা আছে, পাতা মুড়ায় ফেলে, ওই পোকাটা বেশি হয়, যে কারণে পানি ঠান্ডা বেশি থাকলে রাইসের ক্ষতি হয় না স্যার? রাইসের আবার স্টেজের ব্যাপার আছে, ওইটা মানে রাইস যদি ফুলের পর্যায়ে থাকে, ফুল হচ্ছে কেবল, শীষ আসতেছে, ওই সময় ঠান্ডা বা কুয়াশা বেশি থাকলে চিটা বেশি হয়ে যাবে ধানে। এটা তো রোগ হিসাবে ধরে না, চিটা মানে একটা সমস্যা, প্রবলেম, রোগ না, আবার ইনসেক্টও না। কুয়াশা যদি বেশি থাকে ধানের ফুল আসার পর্যায়ে, ওই সময় কুয়াশা বেশ কয়েকদিন 7-8-10 দিন লাস্টিং করলে তখন ধান চিটা হবে। চিটা মানে বুঝো তো না, খোসাটা থাকবে ভিতরে, রাইস থাকবে না, ফাঁপা হবে খোসাটা। নেক্সট 5, লিভ এ পেস্ট রেসিডিউ। আমাদের পেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসের মূল একটা কনসেপ্ট হচ্ছে, কখনো পেস্ট 100% দমন করা যাবে না, কিছু রেসিডিউ, অবশিষ্টাংশ রেখে দিতে হবে। কি জন্য? কারণ এই পেস্টের উপরে ডিপেন্ড করে অনেক পাখি বেঁচে থাকে, অনেক প্রিডেশিয়াস ইনসেক্ট এই পোকাগুলাকে খায়, যারা প্রিডেটর এই পোকা খায়, এদেরকে যদি আমরা কমপ্লিটলি ধ্বংস করে ফেলি, ওই ন্যাচারাল এনিমিজ, নিচে দেখো লাল কালি দিয়ে আরেকটা লেখা আছে, ন্যাচারাল এনিমিজ, প্রাকৃতিক শত্রু, যেমন 2-1টা ন্যাচারাল এনিমিজের নাম বলো, আমরা আগে বলেছি। স্যার পাখি, প্রেইং ম্যান্টিড কি খায়? লেডিবার্ড বিটেল এফিড খায়। লেডিবার্ড বিটেল অ্যাফিড খায়, পারফেক্ট, ঠিক আছে। কোনো যে একটা মেয়ে বললো প্রেইং ম্যান্টিড কি খায়, অন্যান্য ওর চাইতে সাইজে ছোট এরকম ইনসেক্ট ধরে ধরে খায়, মাংসাশী আর কি। আর লেডিবার্ড বিটেলের একটা প্রধান ইম্পর্টেন্ট খাদ্য হচ্ছে অ্যাফিড, জাপটে, ঠিক আছে, রাইট। এখন ওই যে লিভ এ পেস্ট রেসিডিউ, কিছু পেস্ট রেখে দিতে হবে, কারণ সব পেস্ট 100% ধ্বংস করতে হলে তো আমার ইনসেক্টিসাইড বেশি লাগবে, অত খরচের আমার দরকার কি? আমার পেস্ট পপুলেশনের লেভেলটা থ্রেশহোল্ডের নিচে থাকলেই ক্রপের আমার কোনো ক্ষতি হবে না, ক্রপে আমি লাভবান হব, কাজে ওই পর্যায়ে থাকবে যে থ্রেশহোল্ড। আর টোটাল যদি ধ্বংস করে ফেলো, ন্যাচারাল এনিমিজের খাবার থাকবে না, ন্যাচারালি প্রকৃতির উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে, পরিবেশের একটা ধ্বংসাত্মক প্রভাব আসবে, যেটা পরবর্তীতে ক্রপের জন্য, পরিবেশের জন্য, এবং আলটিমেটলি যেহেতু আমরা পরিবেশের সাথে রিলেটেড, ইকোসিস্টেমের একটা ইমব্যালেন্স হয়ে যাবে। 6 নাম্বার, টাইমিং অফ দ্য ট্রিটমেন্ট। The crucial problem of pest management is the proper timing. Crucial কি? Crucial খুবই প্রয়োজনীয় বা খুবই জরুরি, গুরুত্বপূর্ণ বা জরুরি, রাইট। Crucial problem of pest management is proper timing of insecticide application বা ট্রিটমেন্ট। ইনসেকটিসাইড অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট সময় আছে, আগের ক্লাসে আমরা বলেছিলাম না ইনসেকটিসাইড কখন দিতে হয়, দিনে রাত্রে, বিকালে, সন্ধ্যায়, দুপুরে,
বিকেলের পরে শেষ বিকেলে আর কি স্যার। শেষ বিকেলে কারণটাও বলেছিলাম, প্রচন্ড রোদ্রে দেওয়া যাবে না, এতে ইনসেক্টিসাইডের অ্যাক্টিভিটি কমে যাবে। বৃষ্টিতে দেওয়া যাবে না, ইনসেক্টিসাইড ধুয়ে যাবে। আর সকালে দেওয়া যাবে না, কারণ তখন বেনিফিশিয়াল ইনসেক্ট, মৌমাছিরা উড়াউড়ি করে, প্রিডেটররা থাকে, ওদের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। কাজে দুপুরের পরে সন্ধ্যার আগে ওই সময় ইনসেক্টিসাইড দিতে হবে। কাজে ওই যে টাইমিংটা, প্রপার টাইমিং। আরেকটা জিনিস বলেছিলাম, বাতাসের পরে না এগেইনস্টে, বাতাসের পরে এগেইনস্টে যদি দাও তাহলে তো তোমার গায়েই পড়বে, গায়ে ছিটে চলে আসবে। কাজে বাতাসের পরে। আরেকটা হচ্ছে প্রপার ডোজ মেনটেন করতে হবে, প্রপার টাইমিং, আর হচ্ছে প্রপার সময়। গাছে তোমার ইনসেক্ট আসে নাই, এর আগে তুমি দিয়ে দিলা আন্দাজে যে ওই সময় তো ইনসেক্ট আসবে, এখনই দিয়ে রাখি, পরে এটা দিলা 7-10 দিনের মাঝে ইনসেক্ট আসে নাই, ওই ইনসেক্টিসাইডের অ্যাকশনটা নষ্ট হয়ে যাবে। 10 দিন পরে ইনসেক্ট আসলো, তখন তোমাকে আবার দিতে হবে। কাজে এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। মাঠ ভিজিট খুব জরুরি, যেটাকে আরেকটা টার্মিনোলজি ইউজ করা হয়, স্কাউটিং, SCOUTING। স্কাউটিং হচ্ছে মাঠে রেগুলার ভিজিট করা। রেগুলার ভিজিট করলে কোনো রোগ এসছে কিনা, কোনো পোকা এসছে কিনা এটা বোঝা যায়। আর এট দি বিগিনিং, প্রিলিমিনারি স্টেজে, প্রাইমারি স্টেজে আমরা যদি রোগ ধরতে পারি যে রোগ চলে আসছে বা পোকা চলে আসছে, ওই সময় এক্স্যাক্টলি অ্যাপ্লিকেশন করলে ভালো। আর আগে ভাগেই যদি দিয়ে দাও আন্দাজের উপরে যে পোকা আসবে, আগেই দিয়ে রাখি, তাহলে পোকা যখন আসবে ওই সময় ইনসেক্টিসাইডের আর কোনো অ্যাকশন থাকবে না। কাজে টাইমিংটা ভেরি ইম্পর্টেন্ট, টাইমিং অফ দা ট্রিটমেন্ট। 7 নম্বর, পাবলিক আন্ডারস্ট্যান্ডিং। এক্সটেনশনে পড়ানোর কথা, যারা এই শস্য চাষ করে থাকে, বিশেষ করে কৃষক সম্প্রদায় বা আমরা যারা বাগান করি, আন্ডারস্ট্যান্ডিংটা খুবই জরুরি। এই যে IPM যে এখন চলতেছে, কৃষকরা চাচ্ছে IPM বা ন্যাচারাল এনিমিজের ব্যবহার, এগুলা কিন্তু একটু স্লো, সময় লাগে ইফেক্ট পেতে বা আউটকাম পেতে হলে তোমার সময় লাগবে বেশি। কাজে ওরা করে কি, ইনসেক্টিসাইড দেওয়ার জন্য উৎসাহী বেশি, এটার ইফেক্টটা ইমিডিয়েট ইফেক্ট, বাজারে সহজে ইনসেক্টিসাইড অ্যাভেলেবল, একটাই কাজ না হয় আরেকটা দেয়, আন্দাজে দিতে থাকে। কিন্তু পাবলিকদের আমরা যদি বুঝাতে পারি ইনসেক্টিসাইডের নানান ব্যাড ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট আছে, শরীর স্বাস্থ্যের জন্য খারাপ, পরিবেশের জন্য খারাপ, ক্রপের মধ্যেও এটা রেসিডিউ থাকে, এটার জন্য খারাপ, যদি বোঝানো যায় এই আন্ডারস্ট্যান্ডিং, তাইলে পরবর্তীতে ওরা IPM এর দিকে যাবে। এবং IPM বোঝা হয়ে গেলে তখন ICM এর দিকে যেতে ওদের জন্য আরো একটু সহজ হবে আর কি। নাও হু ক্যান হেল্প দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন IPM এবং ICM? একজনে বলো তো। তানভীর আছো? তানভীর, কি বলতে? IPM এবং ICM এর স্যার IPM পেস্ট ম্যানেজমেন্ট মানে ইন্টিগ্রেটেড। স্যার IPM হচ্ছে ইন্টিগ্রেটেড, মানে স্যার হচ্ছে ICM হচ্ছে ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা একটু ব্যাখ্যা করে যেটা বুঝিয়ে সেটা হচ্ছে স্যার ল্যান্ড থেকে শুরু করবে। IPM টা অনলি কনসার্নিং উইথ দ্য পেস্ট, আর ICM একেবারে ক্রপ, আমরা যে চাষ শুরু করব ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ল্যান্ড কাল্টিভেশন, জমি চাষ থেকে শুরু করে সিড সিলেকশন, চারা সিলেকশন, ম্যানেজমেন্ট, ইরিগেশন দেওয়া, সার দেওয়া, ফার্টিলাইজার এবং ভ্যারাইটি সিলেকশন থেকে শুরু করে পেস্ট আসা পর্যন্ত এবং আনটিল দ্য এন্ড হারভেস্ট পর্যন্ত টোটাল যে প্র্যাকটিসটা যত্ন সহকারে নেওয়া হয়, এটা হচ্ছে ICM, ক্রপ ম্যানেজমেন্ট। আর এর আগে হচ্ছে IPM, পেস্ট ম্যানেজমেন্ট। তাহলে এরিয়া বেশি কভারেজ কোনটা, PM না CM? CM স্যার। CM মানে ক্রপ ম্যানেজমেন্ট। টোটাল শুরু করলাম, জমি চাষ গভীর ভাবে করলাম, মাটির মধ্যে পোকার যে ডিম বা পিউপাল স্টেজ, ইম্যাচুর স্টেজ আছে, উপরে চলে আসবে। তোমরা খেয়াল করে দেখেছো, জমিতে যখন লাঙ্গল দেওয়া হয় বা ট্রাক্টরে চাষ হয়, পিছিয়ে পিছিয়ে পাখি ঘুরতে থাকে, কারণ ওই মাটি গভীর চাষ করলে যে পোকার ডিম বা বাচ্চাগুলো উপরে উঠে আসে, পাখিগুলা ওগুলা খায়, কাজে ধ্বংস হয়ে গেল। বাজারে অনেক জাতের, অনেক ভ্যারাইটির ক্রপ আছে, ধানের হোক, সবজি হোক, ভালো ভ্যারাইটি চুজ করে নিয়ে আসলাম, ভালো শক্তিশালী রেজিস্ট্যান্স ভ্যারাইটি লাগালে ন্যাচারালি ওটাতে পোকার আক্রমণ কম হবে, ডিজিজ কম হবে, ইত্যাদি সবকিছু ম্যানেজ হচ্ছে ICM। এটার ম্যানেজমেন্ট কভারেজ বেশি, ফসল চাষে লাভ হওয়ার সম্ভাবনা বেশি। এই 7টা পয়েন্ট হচ্ছে তোমাদের কনসেপ্ট অফ পেস্ট ম্যানেজমেন্ট, মনে রাখবা। আর আগেরটা আমরা বলেছি, কিন্তু কৃষকদেরকে বোঝানো একটু মুশকিল, কারণ দে ওয়ান্ট ভেরি ইমিডিয়েট ইফেক্ট। ইনসেক্টিসাইড আজকে দিলে ঘন্টাখানেক পরে বা একদিন পরেই পোকা মরে যায়,
আর যদি বলো বায়োলজিক্যাল কন্ট্রোল, জৈবিক দমন ব্যবস্থা করো, এটা একটু সময় লাগবে, 10-12 দিন, 1 মাস। অতদিন ধৈর্য ধরার বা অপেক্ষা করার এই ধৈর্যটা তাদের নাই। কাজে তাদেরকে ভালো মতো বুঝাতে হবে এই ইনসেকটিসাইডের অনেক ব্যাড ইম্প্যাক্ট। তোমার নিজের শরীর খারাপ হতে পারে, ক্রপের মাঝে রেসিডিউ থাকবে, ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে, প্রিডেটর, ন্যাচারাল এনিমিজ থাকবে না। এই জিনিসগুলা বুঝে তাইলেই তারা একসেপ্ট করে এবং চলে, এবং ইদানিং এটা চলছে আর কি। আইপিএম মোটামুটি চলে আসছে, আইসিএমও আগাচ্ছে ভেরি স্লো। সেলসম্যানশিপ একটা নতুন ওয়ার্ড দেওয়া আছে, ইফেক্টিভ কমিউনিকেশন এন্ড সেলসম্যানশিপ। এই জিনিসটার ব্যাখ্যা কে করতে পারবে একজনে বলো? সেলসম্যান যারা জিনিসপাতি বিক্রি করে, ওরা কিভাবে ব্যবহার করে একটু বলো দেখি। কাপড়ের দোকানে গেলা, তারা যদি নিজেরাই মানে কৃষককে বুঝাইতে শুরু করে, কৃষককে ভালোভাবে, তাদের তো অনেক ট্রেনিং থাকে মার্কেটিং এর উপরে, ফলে তারা যদি আইপিএম বা আইসিএম কে মার্কেটিং করে তাহলে কৃষকরা আগ্রহী হবে, এরকম হতে পারে। আইপিএম এর দু একটা উপাদানের কথা বলো তো, কম্পোনেন্ট অফ আইপিএম কি বিক্রি করবে আইপিএম এর জন্য? স্যার যেরকম লাইট ট্র্যাপ, তারপরে ফেরোমন ট্র্যাপ, লাইট ট্র্যাপ ইত্যাদি। তারপরে ইদানিং যে পার্চিং চলতেছে, এটা একটু মানে বিক্রির বিষয় নাই, নিজেরাই করতে পারবে, কিন্তু বুঝাতে হবে। জমির মাঝে মাঝে কাঠি পুঁতে রাখা, পাখি বসবে, পাখি রাখা। সরি, ঠিক আছে। তাহলে এই 7টা পয়েন্ট মোটামুটি আমাদের কনসেপ্ট। এর আগে পড়েছি আমরা প্রিন্সিপাল, তার আগে পড়েছি ক্যাটাগরিজ, তার আগে পড়েছি টাইপস। ডিফারেন্ট জিনিস কিন্তু ডিফারেন্ট রকম, পরীক্ষার জন্য ভুল না হয়, যেটা আসবে ওইটাই লিখবে। এখন একজন আমাকে বলতো আমার সাথে কন্টাক্ট কে ছিল যেন L3 তে সিআর না কে আমার সাথে কন্টাক্ট করতো? তালহা আছো আমাদের সাথে? তালহা আজকে আসলো? নাই স্যার আছি স্যার। আচ্ছা, তুমি বলো তো যে আমাদের আর বাকি অন্য দিনগুলোতে L3 ক্লাস কে কে নিচ্ছে এখন? আজিজুল হক সাহেব? স্যার আজিজুল স্যার শেষ করেছিলেন, তারপরে মাহির স্যার নেওয়ার কথা ছিলেন, কিন্তু মাহির স্যার মনে হয় একটু অসুস্থ, উনি নিতে পারেননি লাস্ট ক্লাস। শরীফ সাহেব কতদূর হয়েছে? শরীফ স্যার নিচ্ছেন স্যার। নিচ্ছেন? জি স্যার। তাইলে আজিজুল হক সাহেব শেষ করে মাহির সাহেবকে বলে দিয়েছে নেওয়ার জন্য, না? জি স্যার। আপাতত আমি অফ হয়ে যাব, তাহলে আমার বদলে অন্য কেউ আসবে এই দিনে। বাই চান্স কেউ যদি মিস করে, তাহলে তালহা, আজকে তো বুধবার না? জি স্যার। তালহা আগামী মানে বুধবারের আগে আমার সাথে একটু যোগাযোগ করবা, স্যার অন্য কেউ এখানে ঠিক হয়েছে কিনা, নাইলে আমি আরেকজনকে ঠিক করবো, আমার এই ক্লাস অন্য আরেকজন আসবে। আর আমার যেটুকু অ্যাসাইনমেন্ট ছিল মোটামুটি শেষ, টুকটাক যদি থাকে বা নতুন কিছু আসলে আমি পরে তোমাদের সাথে যোগাযোগ করবো, ঠিক আছে? জি স্যার। এর মাঝে কারো কোনো যদি আন্ডারস্ট্যান্ডিং এর মানে এই যে আন্ডারস্ট্যান্ডিং লেখা, আন্ডারস্ট্যান্ডিং এর অসুবিধা থাকলে অথবা এনি আদার কাইন্ড অফ প্রবলেম তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে, অসুবিধা নেই। আপাতত আমার অ্যাসাইনমেন্ট এইটুক শেষ। আগামী থেকে অন্য টিচার আসবে, কিন্তু তালহার দায়িত্ব থাকবে আগামী ক্লাসের একদিন আগে আমাকে রিমাইন্ড করবা, স্যার অন্য কেউ কি ঠিক হয়েছে ক্লাসে, নাহলে আমি আরেকজনকে ঠিক করে দেবো, ঠিক আছে? ওকে, কারো কোনো জিজ্ঞাসা নাই? ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।